এই শুনছো, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেল ডায়েরির পক্ষ থেকে আমি উর্মি। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, প্লিজ প্লিজ প্লিজ। আমি এখানে এসেছি একটা কারণে, ওই রাজবীরকে শেষ করতে। আসার পরে আরেকটা নাম শুনলাম, এই শহরের সবচেয়ে বেপরোয়া সাংবাদিকদের একজন তুমি। কিন্তু জানি না এত বড় রিস্ক নিয়ে কেন কাজ করছো তুমি। কাউকে না কাউকে তো সত্যটা সামনে আনতেই হবে, আর আমি সেটাই করছি। সত্যি নাকি কোনো অর্যতা বিপদ ডেকে আনছো? কি বলতে চাচ্ছ তুমি? ঠিক তখনই গেটের কাছে দাঁড়িয়ে থাকা আদি সবকিছু দেখছিল, আর তার চোখের কোণ দিয়ে কিছু একটা সন্দেহ আর জেলাস অনুভব করছিল। এটা কি হচ্ছে আমি জানি না, কিন্তু এমন মনে হচ্ছে কেন যে রিয়াজ আর আরিয়া ওরা কি তাহলে খুব ভালোভাবে চেনে দুজন দুজনকে? আমি কি ভুল দেখছি, না যা দেখছি তাই সত্যি? রিয়াজের তীক্ষ্ণ চোখ ঠিকই আদিকে দেখতে পায়। আদির মনের মধ্যে উত্তেজনা তৈরি হতে থাকে, তার এক প্রকারের আস্থাহীনতা শুরু হয়। এভাবে সে বুঝতে পারে তার আরিয়ার সম্পর্ক এতদিন একটা বন্ধুত্বের মধ্যে থাকলেও একটা কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। সে জানতো আরিয়া তার কাছ থেকে পুরোপুরি দূরে সরে যেতে পারে। মনে প্রশ্ন ওঠে, আরিয়া কি সত্যি সত্যি রিয়াজের সাথে কাজ করতে চাইছে, বা তাদের মধ্যে কোনো গভীর সম্পর্ক তৈরি হচ্ছে? আরিয়া রিয়াজের সাথে কাজের মধ্যে আরও মনোযোগী হয়ে ওঠে, আর আদির মনে সন্দেহ বাড়তে থাকে। আদি যেন রিয়াজের সাথে আরিয়াকে মোটেই সহ্য করতে পারছে না। তখনই সে মনে মনে বলতে থাকে, না আদি, তোর অনেক কিছুই হারিয়েছে, এটা আর হারানো সম্ভব নয়। আরিয়া শুধু তোর, রিয়াজের সাথে যতই সে কাজ করুক সে শুধুই তোর। আদির ভেতরকার জেলাসের অনুভূতিটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। আদির মনে রিয়াজ আর আরিয়াকে নিয়ে জটিলতা শুরু হতে থাকে। আদি জানতো রিয়াজ আর আরিয়া একে অপরের সাথে খুব ভালোভাবে কাজ করতে চাচ্ছে। তারপরও যেন আদি সহ্য করতে পারছিল না এই সব কিছু। প্রায় সবসময় রিয়াজ আর আরিয়া একসাথে কাজ করা শুরু করে দেয়। তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে যেতে হয় রিয়াজের সাথে। প্রয়োজনের খাতিরে অনেক সময় তাদের দেখা করতে হয় বিভিন্ন জায়গাতে। এইদিকে রিয়াজ আরিয়ার সাথে কাজ করতে করতে কেমন যেন আরিয়ার প্রতি একটা আকর্ষণ অনুভব করতে থাকে। আদি ধীরে ধীরে তার বারান্দার রুমে এসে দাঁড়ায়। টাইপ সিটির আকাশটা আজ ঘোলাটে, যেমন তার মনটাও। বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। দূরে কোথাও গাড়ির হর্ন বাজছে। তার হাতে ধরা একটা সিগারেট। শেষ টানটা দিয়েই সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয়, আর তার ধোঁয়া টানতে ইচ্ছে করছে না। আদি মনে মনে বলে ওঠে, আরিয়া, তুমি কি সত্যি সত্যি অন্য কারো হয়ে যাচ্ছ? তুমি কি আমাকে ফাঁকি দিচ্ছ? তার গলায় হালকা কষ্টের হাসি। তারপরও সে এক মুহূর্ত চুপ করে থাকে। তখনই রানা এসে আদিত্যকে বলে, আরিয়া পুলিশ অফিসার রিয়াজের সাথে কোনো এক হোটেলে গিয়েছে কোনো তথ্য জোগাড় করার জন্য। সাথে সাথে আদি গাড়ি নিয়ে বের হয়ে যায়। টাইপ সিটি গভীর রাত 11টায় অভিজাত হোটেলের বাহিরে আদিত্য গাড়ির ভেতরে বসে সিগারেটের ধোঁয়া ছাড়ছিল। পুরো শহরটা এতদিন যে নিজের শাসনে রেখেছিল, কিন্তু আজ নিজেই ভেতরটায় অস্থির লাগছে। আদি মনে মনে বলতে থাকে, এই রিয়াজ আরিয়ার সঙ্গে বারবার দেখা করছে, ঘন ঘন ফোনে কথা বলছে। এখন আবার তারা দুজন একসাথে এই হোটেলে এসেছে শুধুমাত্র কি তথ্য সংগ্রহ করার জন্য। আদি রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মনে হচ্ছিল হোটেলের সব কিছু সে তছনছ করে দেয়, কিন্তু সে তা না করে চুপচাপ পরিস্থিতি বোঝার জন্য ধীরে ধীরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। রিয়াজ আর আরিয়া একসাথে বসে আছে, তাদের সামনে কাগজপত্র ছড়ানো, কোনো গোপন নথি, কিছু ফাইল, কিছু তথ্য জোগাড় করছে, কিন্তু দূর থেকে দেখে এটা বোঝা যাচ্ছে না। আদি কাচের বাইরে দাঁড়িয়ে দেখছিল। দূর থেকে মনে হচ্ছিল তারা শুধু তথ্য নিয়ে কথা বলছে না, বরং সম্পর্কটা আরও গভীর হতে যাচ্ছে তাদের। রিয়াজ হেসে কিছু বলছিল, আরিয়া একটু হেসে হেসে মাথা বারবার নুয়ে নুয়ে কথা বলছিল। সেখানে দাঁড়িয়ে আদির ভেতরটা ছটফট করতে লাগলো। তার ঠোঁট শক্ত হয়ে গেল, আঙুলগুলো মুষ্টিবদ্ধ হয়ে আসলো। আদি মনে মনে বলে উঠল। তাহলে কি এই শহরে আমি আবার একা হয়ে যাচ্ছি? তারপর সে ধীরে ধীরে হোটেলের দিকে হাঁটতে শুরু করলো। বারের এক কোণে আদি একের পর এক ড্রিঙ্কস শেষ করছে। বারের মধ্যে মৃদু মিউজিক বাজছে, কিন্তু সেটা আদির কান পর্যন্ত যাচ্ছে না। হাতের গ্লাসটা টেবিলে রাখলো, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, তারপর চোখ বন্ধ করে নিল। কিছু দূরে ওই হোটেলের লঞ্চে বসে এক সিঙ্গার গান গাইছিল।
আদি ধীরে ধীরে উঠে সেই দিকে যায়। আদি কখনোই নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। সে ভালোবাসতে জানে, কিন্তু সেটাকে ভাষায় প্রকাশ করতে পারে না। ভালোবাসাটাকে ভাষায় প্রকাশ করা ছিল তার জন্য খুবই কঠিন কাজ। আজ আরিয়া আর রিয়াজের হোটেলে দেখা করা, শুধু দেখা করা নয়, এতটা কাছাকাছি বসে থাকা, সেটা আদি সহ্য করতে পারছিল না। আদি জানতো আরিয়া তার প্রতিপক্ষ না, তার শত্রুও না, কিন্তু রিয়াজ তাকে কি করে বিশ্বাস করবে? সবচেয়ে নরম জায়গাটা দখল করে বসে আছে সে, কিন্তু আজ আদির মনে হচ্ছে কেন যেন এই শহরে কোলাহল থেকে সে একা হয়ে যাচ্ছে, আর আরিয়া অন্য কারো হয়ে যাচ্ছে। আদি সিঙ্গারের সামনে এসে তার হাত থেকে গিটারটা নিয়ে বাজাতে থাকে এবং ধীরে ধীরে আরিয়ার উদ্দেশ্যে গাইতে শুরু করে। तू ही मेरी शब है, सुबह है, तू ही दिन है मेरा, तू ही मेरा रब है, जहाँ है तू ही मेरी दुनिया, तू वक्त मेरे लिए, मैं हूँ तेरा लम्हा, कैसे रहेगा भला होके तू मुझसे जुदा, वो গানটা শেষ হতেই সে ধপ করে হাঁটু করে বসে পড়ে। বুকের মধ্যে যেন এক সমুদ্র কষ্ট জমাট বেঁধে আছে। ঠিক তখনই আরিয়া ছুটে আসে একরাশ দুশ্চিন্তা নিয়ে। তার কণ্ঠে ছিল ভয়ের ছোঁয়া, হয়তো কোথাও লুকিয়ে থাকা ভালোবাসাও। ক্লান্ত চোখে তাকিয়ে আদি বলে, তুমি তো ব্যস্ত ছিলে তোমার নতুন পার্টনারের সাথে, তাহলে এখানে কেন এসেছো? একথা শুনেই আরিয়া হতবাক হয়ে আদিত্যকে তাকিয়ে বলে, তুমি এটা কেন ভাবছো? তাহলে কি ভাববো? তার কণ্ঠে ছিল হতাশা। একটা মুহূর্তের নীরবতা, তারপর হুট করে আরিয়ার সামনে এগিয়ে এসে আদিত্যর হাত ধরে ফেলে আর বলে, তুমি হয়তো ভুল বুঝছো, আসলে সেরকম কিছু না। স্তম্ভিত একটা মুহূর্ত। হোটেলের ফাঁকা করিডোরে নরম হলুদ আলোয় দাঁড়িয়ে থাকা দুটি মানুষ, যারা হয়তো ভালোবাসতে জানে কিন্তু প্রকাশ করতে ভয় পায়। আদি শক্ত করে আরিয়ার দুই হাত জড়িয়ে ধরে এবং নেশালো গলায় বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে এখানে কেন? কেন তুমি ওই লোকটার সাথে? ঠিক তখনই সেই মুহূর্তে কেউ একজন তাদের দিকে তাকিয়েছিল। হোটেলের করিডোরের এক কোণে দাঁড়িয়ে সে এই দৃশ্যগুলো দেখছিল। তার চোখে একটা অদ্ভুত অব্যক্ত হতাশা। হতাশার আড়ালে কিছু একটা চাপা পড়ে আছে, হয়তো সে সেটা বুঝতে চায়নি, কিন্তু তার মধ্যে তার চেহারার প্রকাশের ছায়াটা বদলায়নি। রিয়াজ দীর্ঘ, তার চোখের গভীরতা বুঝিয়ে দিচ্ছিল। রিয়াজ আরিয়ার সাথে একজন সহকর্মী হয়ে কাজ করতে চাইছিল, কিন্তু ধীরে ধীরে কখন যে আরিয়া তার মনের মধ্যে জায়গা করে নিয়েছে। কিন্তু আজ এই মুহূর্ত দেখে রিয়াজ বুঝতে পারে আদির মনে আরিয়ার জন্য কিছু একটা আছে। ঠিক তখনই রিয়াজের মোবাইলটা ভাইব্রেট করতে শুরু করে। একটা নাম্বার। রিয়াজ ধীরে ধীরে কল রিসিভ করল। ওপাশ থেকে কেউ গম্ভীর কণ্ঠে বলে উঠল, তুমি কি বলে গেছো রিয়াজ, তুমি এখানে কেন এসেছো? আমাদের মিশনটা কি? এখানে তোমার ব্যক্তিগত আবেগ কাজ করবে না? তখন রিয়াজের চোখে ক্ষণিকের জন্য দ্বিধা ফুটে উঠল এবং সে বলে উঠল, আমি জানি আমি কি করছি। ওই পাশ থেকে লোকটিও বলে উঠল, তুমি যা করছো সেটা তোমার হাতে নেই। আমাদের কাজের মধ্যে আবেগের কোনো জায়গা নেই। তখনও রিয়াজ ধীরে ধীরে তাদের কাছে চলে আসে। তার মুখে একটা নিষ্ক্রিয় হাসি, যেন কিছুই হয়নি। রিয়াজ বলতে থাকে, কি হয়েছে মিস্টার আদি? এত রাগ কিসের? আর আপনি এত ইরিটেড হয়ে আছেন কেন? আদি রিয়াজের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে। কিসের রাগ? রিয়াজ একটু এগিয়ে আসে। তার মুখে এখনও সেই একই হাসি, কিন্তু চোখে কিছু একটা আছে। আমার দুজনেই চাই এই শহর থেকে অপরাধ নির্মূল করতে, তাই না? আদি হাসলো আর বলল, তুমি কি সত্যিই তাই চাও? রিয়াজ এইবার একটু থেমে গেল আর বলল, তুমি কি বোঝাতে চাইছো? আদি আরও এক ধাপ এগিয়ে এলো, একেবারে রিয়াজের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, আমি জানি না তুমি একজন পুলিশ নাকি অন্য কেউ, কিন্তু একটা কথা মনে রাখবে রিয়াজ, আরিয়ার কাছে যাওয়ার আগে আমাকে পার করতে হবে।
ঠিক এই কথা শুনেই যেন রিয়াজের মুখ থমথমে হয়ে গেল। আরিয়া হতভম্ব হয়ে দুজনের দিকে তাকিয়ে আছে। এটা কি শুধু তদন্তের লড়াই, নাকি তাদের ভালোবাসার যুদ্ধ শুরু হয়ে গেছে? গভীর রাতে রিয়াজ গোপনে রাজবীরের এক গোপন কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল, তুমি বেশ ভালো চেষ্টা করেছো অফিসার, কিন্তু এটা তোমার কাজ নয়। তখনই রিয়াজ চমকে গেল। কে লিখলো এই লেখাটা? ঠিক তখনই পাশ থেকে ধীরে ধীরে ছায়া থেকে বেরিয়ে এলো একটি কালো পোশাক পরা মেয়ে। তুমি কে? নিশা হাসলো এবং বলল যে, তুমি যার খোঁজ করছো তারই ছায়া, আমি নিশা। রিয়াজ চমকে উঠে নিশার দিকে তাকিয়ে প্রশ্ন করল। তুমি কে এবং কেন এখানে এসেছো? তখনই নিশা রিয়াজের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, আমি তোমার চেয়েও বেশি রাজবীরকে ঘৃণা করি। কিন্তু কেন ঘৃণা করো, জানতে পারি? তখনই নিশা বলতে থাকে, আমার বাবা ছিল একজন সরকারি তথ্য বিশেষজ্ঞ। বেশ কিছু তথ্য জোগাড় করেছিলেন আমার বাবা, কিন্তু আমার বাবাকে হত্যা করে এবং আমার পুরো পরিবারকে ধ্বংস করে দেয় ওই রাজবীর। তাই আমিও চাই সবার মতোই রাজবীরের ধ্বংস। সেজন্য আমি তোমার সাথে হাত মিলাতে চাই। রিয়াজ কিছুটা অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। রিয়াজ নিশাকে ঘুরে ঘুরে দেখে বলে, তুমি যে সত্যি বলছো সেটা কি করে বুঝবো? একজন ইন্সপেক্টর তুমি, সত্য মিথ্যা যাচাই করার চোখ তোমার আছে। এইদিকে গাড়িতে বসে আছে আদি আরিয়া। আদি এখনো মুখ গোমড়া করে আছে। গাড়িটি যাচ্ছে শহর থেকে, কোলাহল থেকে দূরে। হঠাৎ একটা হোটেলের কাছে এসে গাড়িটি থেমে যায়। আদি হেঁটে হোটেলের ভিতরে প্রবেশ করে। পিছন থেকে আরিয়া আদিকে ডেকে ওঠে। আদি কোনো কথা না বলে সামনে এগোতে থাকে। আদিকে এইভাবে দেখে আরিয়ার কিছুটা ভয় হতে শুরু করে। আদি কোনো কথা না বলেই ধীর পায়ে হাঁটতে শুরু করে। আচমকা বাতাস বইতে শুরু হয়, ঝিরিঝিরি বৃষ্টি, একসময় তুমুল আকারে বর্ষণ বইতে শুরু করে। তখনই আরিয়া দৌড়ে আদির সাথে হোটেলের রুমে প্রবেশ করে। বিলাসবহুল হোটেলের সুইট রুমে তারা দুজন। বৃষ্টির শব্দ জানালার কাছে ছন্দ তুলছে। বাতাসে একটা মিষ্টি গন্ধ ভাব। আদি জানালার পাশে দাঁড়িয়ে আছে, হাতে একটা সিগারেট, কিন্তু তার চোখ যেন অন্য কোথাও। মন যেন এক ঝড়ের মধ্যে আটকে আছে। আরিয়া ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ায় আর বলতে থাকে, আদি, তুমি এখনো রাগ করে আছো? তুমি জানো আদি, যখন তুমি এভাবে চুপ থাকো আমি খুব ভয় পাই। আদি ধীরে ধীরে মুখটা আরিয়ার দিকে ফেরায় আর বলে, আমি ভয় পাই যখন তুমি অন্য কারোর সাথে এত সহজে কথা বলো, এত হাসো, এত আপন হয়ে যাও। আমি ভয় পাই যদি তোমার হৃদয়ে আমার জন্য জায়গাটা কমে যায়। আরিয়ার ঠোঁটের কোণে একটা হালকা হাসি খেলে যায় আর বলে, পাগল, তুমি কি জানো আমার পুরো পৃথিবী এখন তুমি। আমি তোমাকে ছেড়ে অন্য কোথাও যাব, এটা তুমি ভাবলে কি করে? আদি এক ঝটকায় আরিয়াকে নিজের বাহুতে নিয়ে আসে আর বলে, কারণ তুমি আমার, তুমি শুধুই আমার। আমি কাউকে তোমার এতটুকু ছোঁয়া দিতে দেখলেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এক ফোঁটা জল চিলিক দিয়ে উঠে আরিয়ার চোখে। আদি ঘোর লাগা দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে থেকে বলে, আমি কি সত্যি তোমার? তাহলে প্রমাণ করো। এ কথা বলেই আস্তে আস্তে তার হাতটা আরিয়ার গাল স্পর্শ করে চোখের জলগুলো মুছে দেয় আর বলে, তুমি আমার নিঃশ্বাসের মতো। আরে আমি চাইলেও হয়তো নিঃশ্বাস বন্ধ করতে পারি, কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না আমি। আরিয়া নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে থাকে আদির চোখের গভীরে। আদি ধীরে ধীরে আরিয়ার কপালে ঠোঁট রাখে, তারপর গালে। আরিয়া চোখ বন্ধ করতেই আদি তার কানের কাছে ফিসফিস করে বলে, তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও, আমি তোমাকে খুঁজতে পুরো দুনিয়া পুড়িয়ে দেব। আদি ধীরে ধীরে আরিয়াকে তার বাহুতে জড়িয়ে ধরে। হাত ধীরে ধীরে আরিয়ার চুলে হাত বুলিয়ে দেয়, আঙ্গুল দিয়ে মুখটা তুলে ধরে, তারপরে খুব ধীরে তার কপালে ঠোঁট রাখে। আরিয়ার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। আদি তার গাল স্পর্শ করে আঙ্গুল দিয়ে আলতো করে স্লাইড করে যায় আর বলে, তুমি কি জানো, আমি তোমার গায়ের গন্ধটাও চিনে নিতে পারি। চোখ বন্ধ রেখেও তোমার নিঃশ্বাস, তোমার ছোঁয়া সব কিছুই আমার হৃদয়ে গেঁথে গেছে। আরিয়া আদির বুকে হাত রাখে আর বলে,
তুমি আমাকে এত ভালোবাসো? আদি আরিয়ার কোমরে হাত রেখে আস্ত করে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে। আমি ভালোবাসি না শুধু, আমি বেঁচে আছি তোমার জন্য। তুমি ছাড়া আমি শূন্য। আরিয়া তার বুকে মাথা রাখে আর আদি আরিয়ার চুল স্পর্শ করতে থাকে, ধীর কণ্ঠে বলতে থাকে। তুমি কি জানো, তুমি যখন আমার পাশে বসে থাকো আমার পুরো পৃথিবীটাই বদলে যায়। আরিয়া ধীরে ধীরে মুখ তুলে তাকায়। আদি এবার তার গালে ঠোঁট রাখে, তারপর ধীরে ধীরে একটু কাছে আসে। আরিয়া এবার চোখ বন্ধ করে ফেলে, নিঃশ্বাস ভারী হয়ে আসে। আদি ধীরে ধীরে তার আঙুল দিয়ে চুলগুলো নাড়ে, তারপর ফিসফিস করে বলে। আমি চাই এই মুহূর্তটা কখনো শেষ না হোক, আমার চারিপাশে সব কিছু থেমে যাক। আরিয়া আদির বুক থেকে উঠে যেতে চাইলে আদি বলে ওঠে। তুমি এখনো আমার কাছ থেকে দূরে সরে যেতে চাও আরিয়া? আরিয়া চোখ নামিয়ে ফেলে, যেন কিছু বলতে চায় কিন্তু বলে না। আদি আরিয়ার কানের কাছে এসে ফিসফিস করে বলে। তুমি জানো আমি তোমার হাতটা কতবার ধরতে চেয়েছিলাম, কিন্তু থেমে গেছি। ভেবেছি তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও, আর এখন তুমি আমার কাছ থেকে দূরে সরে যেতে চাইছো। তখনই নরম কণ্ঠে আরিয়া বলে ওঠে। আমি কি কখনো তোমার থেকে দূরে যেতে পেরেছি আদি? আদি হালকা হেসে তারপর এক ঝটকায় আবার আরিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে। আর তুমি পারবেও না, কারণ আমি তোমাকে এমনভাবে ভালোবাসি যেখানে দূরত্ব বলে কিছুই নেই। ধীরে ধীরে আদি আরিয়ার কোমরটাকে জড়িয়ে ধরে। আদি আরিয়ার চিবুকে হাত রেখে আঙুল দিয়ে ঠোঁটগুলোকে স্লাইড করতে করতে বলে। তোমার এই কাঁপুনি আমি অনুভব করছি আরিয়া, ঠিক যেমন তোমাকে দেখলে আমার বুকের ভেতরে সব কিছু কেঁপে ওঠে। বলেই সে ধীরে ধীরে তার ঠোঁট দুটোকে আরিয়ার ঘাড়ে স্পর্শ করে। আরিয়ার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে দুই হাতে আদির শার্টের কলার চেপে ধরে, যেন নিজেকে ধরে রাখতে পারছে না। আদি ফিসফিস করে আরিয়াকে বলে। তুমি আমার, শুধুই আমার, একদম আমার নিজের। তোমার এই নিঃশ্বাস, তোমার এই স্পর্শ সব কিছুই আমার। তুমি যদি আমার কাছ থেকে দূরে যাও তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। আরিয়া এবার খুব শক্ত করে আদির বুকের কাছে মুখ লুকিয়ে ফেলে, তার গায়ের গন্ধে ডুবে যায়। ঠিক তখনই আদির ফোনটা জোরে জোরে বেজে ওঠে। একবার বেজে বন্ধ হয়ে যাওয়ার পর যখন আবারও বেজে ওঠে, তখন আদি কিছুটা বিরক্ত নিয়ে ফোনটা পিক করে। দেখে স্ক্রিনে রানার নামটা জলজল করছে। তখনই আদি বলে ওঠে। শালা, এই মুহূর্তেই ফোন দিতে হলো তোর? তুই এই মুহূর্তে কেন ফোন দিলি? ফোনের ওপাশ থেকে রানার শ্বাস কাঁপছে। সে বলতে থাকে। রাজবীর তোর পিছনে লোক লাগিয়েছে, ও তোকে লোকেশন পেয়ে গিয়েছে, তোকে শেষ করতে ওর লোক পাঠিয়ে দিয়েছে। আদির চোখ ধীরে ধীরে কঠিন হয়ে ওঠে, পুরো শরীর শক্ত হয়ে যায় আর বলে। তুই কি বলছিস? রানার কণ্ঠ তীক্ষ্ণ হয়ে আসে। আমি নিশ্চিত ওরা তোকে এখনই অ্যাটাক করতে আসছে। তুই এখন সেখানে আসিস, ওখানে থাকাটা ঠিক হবে না। তোর আর আরিয়ান এখনই বের হওয়া দরকার। আরিয়া ফোনের অপর প্রান্তের শব্দ শুনতে পায়। সে একটু পেছনে সরে গিয়ে উদ্বিগ্ন চোখে আদির দিকে তাকায় আর বলে। কি হয়েছে আদি? আদি কোনো উত্তর দেয় না, শুধু তার চল শক্ত হয়ে আসে। আবারও রানার কণ্ঠ ভেসে আসে। এবার আরও আতঙ্কে সে বলে। আদি কথা শোন, ওরা হোটেলের দিকে আসছে, তুই যদি এখনই বের না হোস তাহলে। ফোনের ওপাশ থেকে বন্দুকের গুলির আওয়াজ ভেসে আসে। রানার দম বন্ধ করা কণ্ঠ শোনা যায়। রানা বলতে থাকে। আরে ভাই, ওরা এখানে পৌঁছে গেলে আদি যা তাড়াতাড়ি বের হয়ে যা। আদি রাগে চোখ লাল হয়ে ওঠে। সে রেগে বলে ওঠে। শালা রাজবীর, আমি তোকে ছাড়বো না। সে দ্রুত ফোন রেখে দেয় আর আরিয়াকে বলে। আরিয়া, এখনই আসো, আমাদের বের হতে হবে। আরিয়া কিছু বলার আগেই হোটেলের নিচে কয়েকটা গাড়ি ব্রেক কষার শব্দ আসে। আদি জানালা দিয়ে তাকিয়ে দেখে কালো গাড়িগুলো থেমেছে। কয়েকজন লোক দ্রুত নামছে। হোটেলের বাইরে কালো গাড়ির দরজা খুলে সশস্ত্র লোক বেরিয়ে আসছে। তাদের চোখে একটাই লক্ষ্য, আদিত্য রহমান আদি। আদি আরিয়াকে দ্রুত বলে। এখনই বের হতে হবে। আরিয়ার হাত ধরে টেনে নেয়। আরিয়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার চোখের সামনে আদির মুখের কাঠিন্য অভিব্যক্তি দেখে সে চুপ হয়ে যায় আর বলে। কিন্তু কোথায় যাব? রানা কোথায় আছে? সেটা জানি না, কিন্তু আমাদের আগে এখান থেকে বেরিয়ে নিরাপত্তা জায়গায় যেতে হবে।
দুজনেই পাশের বেলকনি দিয়ে নিচে নেমে চলে আসে। হোটেলের লবি দিয়ে বেরোনো অসম্ভব, কারণ পুরো জায়গা রাজবীরের লোকে ভর্তি হয়ে গেছে। বাইরে বের হয়ে ওরা দুজন একটা অন্ধকার গলির দিকে দৌড় দেয়। ঠিক তখনই কেউ বলে ওঠে, এই দিকে এসো। একটা রহস্যময় কণ্ঠ ভেসে আসে। আদি দ্রুত হাত বাড়িয়ে পিস্তল বের করতে যাবে, কিন্তু একজন হুডি পরা ছায়ামূর্তি বেরিয়ে এসে বলে, আমি তোমাদের সাহায্য করতে এসেছি, আমার নাম শাহেদ। আরিয়া ভয় পেয়ে আদির পিছনে লুকায়। তখনই আদি গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শাহেদ, তুই আবার কে? শাহেদ এক পা সামনে বাড়িয়ে বলে, আমি রিয়াজের বন্ধু। ও আমাকে পাঠিয়েছে তোমাদের সাহায্য করতে। রাজবীর শুধু তোমাদের পেছনেই লেগে নেই, ও পুলিশের কিছু সোর্সকেও কিনে নিয়েছে। আরিয়া এবার বিস্মিত হয়ে বলে, মানে পুলিশের ভিতরেও রাজবীরের লোক আছে? শাহেদ মাথা নাড়ে আর বলতে থাকে, শুধু লোক না, খুব উঁচু লেভেলের কেউ আছে। তোমাদের এখন লুকিয়ে থাকতে হবে, তা না হলে বেঁচে থাকার কোনো উপায় নেই। ঠিক তখনই রাস্তায় আবির্ভাব হয় এক রহস্যময় নারীর, বাইকের মধ্যে বসা। হেলমেট খুলে ওদের দিকে তাকিয়ে বলে, এটা কি আদিত্য রহমান আদি? আদি এবার সরাসরি তাকায় মেয়েটার দিকে আর বলে, তুমি কে? মেয়েটি ঠোঁটের কোণায় হালকা হাসি দেয় আর বলে, হাই, আমি নওশিন। আমি একজন হ্যাকার। ওর সাথে সাথে রিয়াজ আমাকেও পাঠিয়েছে। এখন থেকে আমি একজন সিক্রেট অপারেটর। ও তোমার সব কিছু ট্র্যাক করছে। যদি লড়তে চাও তাহলে আমাদের দরকার নতুন কোনো প্ল্যান। আদি তখন ধীরে ধীরে হাসে আর বলে, ঠিক আছে, এবার খেলা অন্যরকম হবে। শাহেদ ও নওশিন আদি ও আরিয়াকে একটা পুরনো পরিত্যক্ত ওয়ার হাউজে নিয়ে আসে। ভেতরে ঢুকেই নওশিন ল্যাপটপ খুলে বসে আর টেবিলের উপরে একটা ম্যাপ বিছিয়ে দেয়। আদিকে উদ্দেশ্য করে বলে, পুরো শহরে তোমাদের খুঁজছে অসোর্স। ওরা সব জায়গায় আছে। ওর ক্ষমতার কি কারণ এটা কি জানো? সেটা হচ্ছে ওর অর্থের উৎস। আদি ব্রুকুচকে তাকায় আর বলে, তার মানে? শাহেদ রাজবীর একটা ব্ল্যাক মানি অপারেশন চালায়, যেখানে অবৈধ অস্ত্র ব্যবসা। ওর এক বড় চালান 2 দিন পর পর আসছে। আমরা সেটাকে ধ্বংস করে দিতে পারি। নওশিন এবার ল্যাপটপটা আদির দিকে ঘুরিয়ে দেয় আর বলে, এটা ওর ব্যাঙ্ক ডিটেলস। আমি হ্যাকিং করে বের করেছি। ওর কিছু গোপন অ্যাকাউন্ট আছে যেখানে কোটি কোটি টাকা জমা হচ্ছে। আরিয়া এবার বলে ওঠে, এটা তো দারুণ সুযোগ। যদি আমরা ওর টাকা আটকে দিতে পারি তাহলেও দুর্বল হয়ে পড়বে। আদি গভীর চিন্তায় পড়ে যায় আর তখনই বলে, আমরা ওর টাকা মারবো, ওর অস্ত্র ধ্বংস করব, তারপর ওকে সরাসরি খেলার জন্য বাধ্য করব। কিন্তু এইটার জন্য আমাদের সাহায্য লাগবে, আর এই কাজে আমাদের সাথে রিয়াজকেও লাগবে। রিয়াজ নিজের টেবিলে বসে চিন্তায় ডুবে আছে। রাজবীরের মতো অপরাধীকে ধরতে হলে অনেক কৌশলের দরকার, কিন্তু ওর ভেতরেই মাফিয়ার লোকজন ঢুকে গেছে। এটাই বড় সমস্যা। ঠিক তখনই নিশা এসে দরজায় কড়া নাড়ে আর বলে, এত রাতে এখনো কাজ করছো? রিয়াজ মাথা তুলে তাকায় আর বলে, ঘুম আসছিল না। তখনই নিশা ধীরে ধীরে এগিয়ে আসে আর বলে, তুমি কি রাজবীরের চিন্তা করছো? হ্যাঁ, ঠিক আছে। নিশা এবার একটু হালকা হেসে দিয়ে বলে ওঠে, তুমি কি জানো, আমি প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন বুঝতে পেরেছিলাম তুমি সব কিছুতেই এতটা সিরিয়াস যে নিজের জীবনটাও ভুলে যাও। রিয়াজ অবাক হয়ে নিশার দিকে তাকায় আর বলে, তুমি এসব কেন বলছো? নিশা ধীরে ধীরে রিয়াজের কাছে আসে, তারপর হাতটা বাড়িয়ে ছুঁয়ে দেয়। তারপর বলে, কারণ আমি চাই তুমি শুধু পুলিশ না, একজন মানুষ হও। এ কথা শুনেই যেন রিয়াজের শ্বাস আটকে আসে। এতদিনে সে কখনোই এই ধরনের কথা কোনো মেয়ের কাছ থেকে শুনেনি। নিশা ধীরে ধীরে রিয়াজের সামনে এসে রিয়াজের মাথায় হাত রাখে এবং বলে, তুমি চাইলে আমি সব সময় তোমার পাশে থাকতে পারি। রিয়াজ হতভম্ব হয়ে নিশার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর সে সেখান থেকে বেরিয়ে চলে আসে। আদি, আরিয়া, রানা, নওশিন, শাহেদ এবং রিয়াজ একটা পরিত্যক্ত ওয়্যার হাউজে গোপন বৈঠক করছে। টেবিলের উপর ল্যাপটপ, ম্যাপ এবং কিছু অস্ত্রশস্ত্র ছড়িয়ে আছে। তখনই রিয়াজ বলে ওঠে, আমাদের মূল লক্ষ্য কি? রানা গম্ভীর স্বরে বলে ওঠে, রাজবীরকে সম্পূর্ণরূপে দুর্বল করে দেওয়া হচ্ছে আমাদের কাজ। নওশিন ল্যাপটপটা সবার দিকে ঘুরিয়ে দিয়ে বলে, রাজবীরের একটা বিশাল পরিমাণ অস্ত্র চালান আসছে, পশুরা দুটোই।
চালান ধ্বংস করতে পারলে ওর অনেক ক্ষতি হবে। রিয়াজ এবার বলে ওঠে। কিন্তু তা চালান ধ্বংস করলেই হবে না, ওর ভিতরের লোকগুলোকেও বের করতে হবে। শাহেদ এক নতুন তথ্য দেয় আর বলে রাজবীর আসবে যেখানে সে তার নতুন বিজনেস পার্টনারদের সাথে দেখা করবে। সেই তো কোথায় শাহিদ? একটা পরিত্যক্ত শিপইয়ার্ড যেখানে লেনদেন হবে। আমরা যদি সেখানে হামলা চালাতে পারি তবে রাজবীরকে হাতে নাতে ধরা সম্ভব। তবে আমাদের কিছু ডাইভারশন লাগবে, যাতে ও বুঝতে না পারে যে আমরা আসছি। আদি এবার ধীরে ধীরে হাসে এবং বলে, সেটার জন্য আমাদের একটা বড় নাটক করতে হবে। ওদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম ঠিক হয়ে যাওয়ার পর সবাই যার যার মতো শুতে চলে যায়। শুধু রুমে থেকে যায় নওশিন আর রানা। এদিকে নওশিন রানার দিকে তাকিয়ে বলে, রানা, তুমি তো ছোটবেলা থেকেই আদিত্যর সাথে আছো। রানা অবাক হয়ে নওশিনের দিকে তাকায়। নওশিন বলে ওঠে, তুমি তো ছোটবেলা থেকে আদির সবচেয়ে কাছের বন্ধু। রাজবীর যখন আদির পরিবারকে হত্যা করেছিল তখন তুমি ছিলে যে আদিকে লুকিয়ে রেখেছিলে এবং তাকে বাঁচিয়েছিলে। এত কিছুর মাঝেও তোমার জীবনটাও কম কষ্টের তো নয়। রানা নওশিনের দিকে তাকায়, কিন্তু একটা ব্যাপার রানাকে খুবই ভাবাচ্ছে। নওশিন তখন রানার দিকে তাকিয়ে বলে ওঠে, তুমি কি জানো তোমার বাবার মৃত্যুটা হয়তো দুর্ঘটনা ছিল না? রানা তখন অবাক হয়ে যায় আর বলে, মানে? নওশিন ধীরে ধীরে বলে, কারণ আমার হাতে একটা প্রমাণ আছে যেখানে দেখা যাচ্ছে রাজবীরের সঙ্গে তোমার বাবার একটা পুরনো যোগসূত্র ছিল। রানা এবার কঠিন স্বরে বলে, মানে আমরা বাবা রাজবীরের সহযোগী ছিল? নওশিন ল্যাপটপ ঘুরিয়ে রানাকে একটা ছবি দেখায়। সেখানে অন্ধকারে দাঁড়িয়ে থাকা একটা রহস্যময় ছায়ামূর্তি দেখা যাচ্ছে। রানা সারা রাত ঘুমাতে পারে না। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, নওশিনের বলা সেই কথা, তার বাবার মৃত্যুটা হয়তো দুর্ঘটনা ছিল না। নওশিন তাকে এখনও পুরো নথি দিতে পারেনি। সেখানে রাজবীরের কিছু গোপন ডিলের তথ্য ছিল। রানা শোয়া থেকে উঠে সেই রুমে যায় যেখানে নওশিন বসা ছিল। সে গভীর রাতে এই রুমে যে তল্লাশি চালাতে শুরু করে এবং সে একটি ফাইল পায় যার ভেতরে ছিল একটা চুক্তির কপি। সেখানে রানার বাবার নাম স্পষ্ট লেখা ছিল, ইলিয়াস খান, রাজবীরের প্রধান সহযোগী, অস্ত্র ও ড্রাগ ট্রেন্ড এর অন্যতম হোতা। রানার হাত কাঁপতে থাকে। তখনই রানা বলতে থাকে, বাবা রাজবীরের সাথে কাজ করতো, এটা যে আমার বিশ্বাস হতে চাচ্ছে না। আর ঠিক তখনই নিচের লাইনটা চোখে পড়তেই বুকটা ধক করে কেঁপে ওঠে। ফাইলটার নিচের লাইনের ঠিক লেখাটা ছিল এই রকম, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার কারণে ইলিয়াস খানকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলো। আর এটার নিচেই ছিল রাজবীরের সিগনেচার। রানার দম আটকে আসে। তার মানে রাজবীর বাবাকে লুকিয়ে মেরেছে। রানা এবার বুঝতে পারে তার পুরো জীবনটাই মিথ্যের উপর দাঁড়িয়েছিল। সে এতদিন ভেবেছিল তার বাবা একজন সৎ ব্যবসায়ী ছিল, কিন্তু আসলে সে রাজবীরের একজন সহযোগী ছিল। সে নিজের ক্ষমতা বাড়াতে চেয়েছিল, কিন্তু রাজবীর তাকে একটা বড় ডিলে ধোঁকা দিয়ে সরিয়ে ফেলেছে, যেন সে একাই সমস্ত শক্তি ধরে রাখতে পারে। রানার চোখ দুটো রাগে লাল হয়ে ওঠে। রানা উত্তেজিত হয়ে বলতে থাকে, রাজবীর, তুই শুধু আমার পরিবারকে ধ্বংস করিসনি, আমার বাবাকে ঠকিয়ে হত্যা করেছিস। সে উত্তেজিত হয়ে পেছনে ফিরে তাকাতেই দেখে আদি দাঁড়িয়ে আছে। তখনই সে আদির দিকে তাকিয়ে বলতে থাকে, আমি এতদিন শুধু তোর যুদ্ধকে নিজের মনে করে রলেছিলাম, এখন এটা আমার নিজেরও যুদ্ধ আদিত্য। আদি রানার চোখে আগুন দেখে বুঝতে পারে যে আসলে রাজবীরের সত্যিই মহাবিপদ। ওরা সবাই মিলে প্ল্যান করে যে ওরা রাজবীরের সাধারণ 5 তারকা হোটেলে প্রাইভেট সুইটে করে সেখানে তার সহযোগী বিনিয়োগকারীরা এবং কালোবাজারের বড় ব্যবসায়ীরা আছে তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করবে। আরিয়া অনেকদিন ধরে তার সোর্স এর থেকে জেনেছে রাজবীরের কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিলের তথ্য এই হোটেলে সংরক্ষিত আছে, কিন্তু সরাসরি তো সেখানে প্রবেশ করা সম্ভব নয়। তাই আদি ঠিক করে তারা ছদ্মবেশে সেখানে প্রবেশ করবে এবং রাজবীরের তথ্য ও নথিপত্র চুরি করবে। আরিয়া একজন বিদেশি বিজনেস ইনভেস্টর সেজে আসবে, যার কাজ হবে রাজবীরের লোকদেরকে ভুলিয়ে রাখা, এবং আদি একজন বডিগার্ড ও দেহরক্ষী হিসেবে থাকবে, যাতে সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে। নওশিন ও রানা বাইরে থাকবে, যাতে কোনো বিপদ হলে দ্রুত পালানো যায়। তাহলে আর দেরি কেন, আমাদের কাজ শুরু করা যাক। টাইপ সিটির একটি বিলাসবহুল হোটেল। গভীর রাত। হোটেলের লবিতে বেশ জমকালো। চারদিকে নরম আলো জ্বলছে। বিশাল ঝাড়বাতির আলোয় মার্বেল ফ্লোর চকচক করছে।
বাইরে থেকে দেখলে এটা একটা অভিজাত জায়গা, কিন্তু ভেতরে এখানে চলছে অন্ধকারের খেলা, শক্তির প্রতারণা আর শত্রুতার লড়াই। আরিয়া হোটেলের ভেতরে ঢুকলো। পরনে তার বডি হাগিং কালো গাউন, চোখে হালকা স্মোকিং আই মেকআপ, গাঢ় লিপস্টিক। আজ সে এসেছে সাংবাদিক পরিচয়ে নয়, তার কাজ রাজবীরের এক গোপন ডিলের তথ্য সংগ্রহ করা। আরিয়া হোটেলের লবিতে এসে বলে সে ইউরোপের এক কালো টাকার ব্যবসায়ী এবং রাজবীরের সাথে একটা বিশাল ডিল করতে চায়। রাজবীরের লোক এতে সন্দেহ করলে আরিয়া তার মুখে হাসি নিয়ে বলে,